রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে আজ আপনাদের জন্য মধ্যরাতের বিভীষিকা। শুরু হচ্ছে আজকের গল্প। মধ্যরাতে যখন সমস্ত পৃথিবী নিদ্রায় মগ্ন থাকে, তখন প্রেতাত্মার রাজত্বে শুরু হয় ভয় বিহ্বল নিশি অভিসার। ইউরোপ মহাদেশের অত্যন্ত সমৃদ্ধ আধুনিক দেশ অস্ট্রিয়াতেও এমনই একবার শুরু হয়েছিল নিশি ডাকা প্রেতাত্মার এক ভয়াবহ ইতিহাস। অস্ট্রিয়ার এক গ্রামকে কেন্দ্র করেই এই রোমহর্ষক কাহিনীর সূত্রপাত। ঘটনাটা ঘটে আনুমানিক 250 বছর আগে। ফরাসি ও তুরস্কের সঙ্গে এক নাগাড়ে চলছিল যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা। সম্প্রতি সেসব মিটে গিয়ে দেশে ফিরে এসেছে সাময়িক শান্তি। সেই সময় গ্রামে গ্রামে 1-8 করে মিলিটারি সৈন্য পোস্টেড হতো। সেই সময় গ্রামে হোটেল বা পান্থশালার চল ছিল না। সেই জন্য যে যে গ্রামে তারা পোস্টেড হতো সেই গ্রামের কোনো গৃহস্থ বাড়িতে অতিথি হিসেবে বাস করত এই সমস্ত সৈনিকরা। অস্ট্রিয়ার হাঙ্গেরি সীমান্তের হাইডাম গ্রামে প্রচলিত নিয়ম অনুযায়ী পোস্টেড হয়েছিল এক তরুণ সৈনিক। তাকে আতিথেয়তা দিয়েছিল সেই গ্রামেই এক কৃষক পরিবার। যদিও পেইং গেস্ট হিসেবে প্রাথমিকভাবে সে এসেছিল, কিন্তু দিনে দিনে তার ব্যবহারে মুগ্ধ হয়ে সে যেন ঘরের ছেলেই হয়ে গিয়েছিল। তখন গ্রীষ্মকাল। রাতের খাওয়া দাওয়া সেরে তরুণ সৈনিক এবং বাড়ির কর্তা রাস্তার ধারের খাবার ঘরের টেবিলে বসে গল্পগুজব করছিল। টেবিলের ওপর 2 কাপ কফি। মেয়েরা বাড়ির ভেতর কাজে ব্যস্ত। 14 বছরের কিশোর ছেলে তার বাবার পাশে বসে। বাইরের দরজার দিকে পিছন ফিরে বসেছিল সৈনিক এবং কিশোরটি। অসম্ভব চাপা গরম সেদিন। সারাদিন গরমে হাঁসফাঁস করে দিন গেছে। সন্ধ্যের পর অবশ্য মিঠে হাওয়ায় গা ছুঁয়ে যায়, তাই রাস্তার দিকের দরজাটা হাট করেই খোলা ছিল। বাড়ির কর্তা তখন তার অতীত জীবনের মধুর ঘটনাগুলি রোমন্থন করছে। হাসি গল্প জমে উঠেছে বেশ। কাপের কফি শেষ হতেই আবার পট থেকে ঢেলে নেওয়া হলো। হঠাৎ কথা বলতে বলতে ভদ্রলোক চুপ করে গেলেন। তরুণ সৈনিক যখন তার দিকে তাকালো, সে দেখল থমথমে মুখে জমাট বেঁধেছে ভয়। ভদ্রলোকের দৃষ্টি খোলা দরজার দিকে আবদ্ধ। ততক্ষণে ডাইনিং টেবিলের উপর দেখা গেল একটি লম্বা ছায়ামূর্তি। কিশোরটি মুখ ফিরিয়ে সেদিকে তাকিয়ে ক্ষণিকের মধ্যে তার মুখও ফ্যাকাশে হয়ে গেল। বলা বাহুল্য, তরুণটিও সঙ্গে সঙ্গে পেছন ফিরে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। ইতিমধ্যেই চৌকাঠ পেরিয়ে
মূর্তিটা এসে দাঁড়িয়েছে ঘরের মধ্যে। ঘরের আলোয় স্পষ্ট হয়ে উঠল মূর্তির আসল রূপ। এক লোল চর্মসার বৃদ্ধ। বৃদ্ধের মুখ বলিরেখায় কুঞ্চিত, এক মাথা অপরিপাটি সাদা ধবধবে চুল, জল ভরা দুটি চোখে অর্থহীন দৃষ্টি। বৃদ্ধ একসময় শীর্ণ বিবর্ণ হাত তুলে দেশীয় কায়দায় অভিবাদন জানাল। কর্তামশাই আর কিশোর ছেলেটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আগন্তুক বৃদ্ধের দিকে, ঠিক যেন আচ্ছন্ন করে ফেলেছে কিছুতে। ব্যাপারটা কি সৈনিক ভদ্রলোক অনেক ভেবেও কুল কিনারা পেল না। এমন কি ব্যাপার হয়েছে যার জন্য পিতা পুত্র এইভাবে আতঙ্কিত হয়ে পড়েছে? আগন্তুক বৃদ্ধ এবার শান্ত পদক্ষেপে এগিয়ে এলো টেবিলের সামনে। টুক করে বসে পড়ল একটা চেয়ারে। বাড়ির কর্তার ভয় বিহ্বল মুখে কোনো ভাবান্তর নেই। সেই মুখে জেগে উঠেছে সাংঘাতিক ভয়। মনে হচ্ছে নিদারুণ এক বিস্ময় ফুটে উঠছে মুখে। নাকি অসহ্য কোনো দুঃখ, না শোক? ঘরের চারটে লোকই নীরব, বোবার মতো বসে আছে তারা। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। মাঝে মাঝে এই কানে ভেসে আসতে লাগলো ভেতর বাড়ি থেকে মেয়েদের বিভিন্ন কথাবার্তার আওয়াজ, হাসির শব্দ। ঘরের বাইরে রাত্রির নিশ্চিম অন্ধকার। একটা রাতচরা পাখি আকাশের বুক চিরে ডাকতে ডাকতে একদিক থেকে অন্যদিকে উড়ে গেল। দূর থেকে ভেসে এলো কুকুরের ডাক। রাস্তা দিয়ে একটা গাড়ি হুশ করে চলে গেল। ঘরের চারটি প্রাণী তখনও মুখ হয়ে বসে, কেউ নড়তে পর্যন্ত সাহস পাচ্ছে না। একটা অস্বস্তিকর পরিবেশ। একটা সময় সৈনিকটাই একটা কাপে কফি ঢেলে বৃদ্ধের দিকে এগিয়ে দিল। মৃদু হেসে বলল, স্যার একটু কফি পান করুন। বৃদ্ধ সে কথায় কর্ণপাতও করল না। আরো একটা মিনিট কেটে গেল। হঠাৎ সেই বৃদ্ধ তার রোগা বিবর্ণ একটি হাত তুলে রাখল বাড়ির কর্তার কাঁধে। এতক্ষণে সেই ভদ্রলোক যেন তার নিষ্প্রাণ দেহে ফিরে পেল প্রাণের স্পন্দন। নাক কুঁচকে উঠল তার। তারপর দু হাতে মুখ ঢেকে গলা দিয়ে বার করল এক বিচিত্র আর্তনাদ। পরক্ষণেই বৃদ্ধ চেয়ার ছেড়ে এগিয়ে গেল খোলা দরজার দিকে। যেমন ধীর পায়ে অন্ধকার ভেদ করে এসেছিল, তেমনি ধীর পায়ে অন্ধকারের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। বাড়ির কর্তার দু চোখ বেয়ে ততক্ষণে নেমে এসেছে অশ্রুধারা। তরুণ সৈনিকটি আর কৌতূহল চাপতে পারল না। প্রবল উত্তেজনার সঙ্গে বলে উঠল, কি হলো স্যার? আমি তো আগামাতা কিছুই বুঝতে পারছি না। বৃদ্ধ ভদ্রলোকটা কে? আর আপনারই বা এমন হতবাক হয়ে গেলেন কেন? বাড়ির কর্তা নিরুত্তর। কম্পিত পায়ে তিনি উঠে দাঁড়ালেন।
তারপর মাতালের মতো টলমলো পা ফেলে ওপরে তার শোবার ঘরের দিকে চলে গেলেন। কিশোর ছেলেটি সেদিকে এক পলক তাকালো, তারপর বিকট চিৎকার করে কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে ছুটে গেল। হতভম্ব সৈনিকের কানে ভেসে এলো কিশোরের উত্তেজিত ভাষা ভাষা কণ্ঠস্বর। তারপরেই বাসন পড়ে যাবার প্রচন্ড শব্দ ও মেয়েদের কান্না মাখা আর্তচিৎকার। ভয়ে আতঙ্কগ্রস্ত মেয়েরা এই ঘরের মধ্যে দিয়ে কাঁপতে কাঁপতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। মেয়েদের কান্নাজড়িত কথাও ভেসে এলো বিহ্বল তরুণ সৈনিকের কানে। কয়েকটা ধাপ সিঁড়ি বেয়ে উঠল সৈনিক। তারপরেই ওর মনে হলো, না, এসব পারিবারিক ব্যাপারে ওর মাথা গলিয়ে কাজ নেই। হাজার হলেও সে বাইরের লোক। অবশেষে এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াবার জন্য সৈনিকটি বাইরে বেরিয়ে এলো। হাঁটতে শুরু করলো অনির্দিষ্টভাবে। উদ্দেশ্য কোনো একটা ক্যাফে যদি খোলা পায়। গভীর রাতের দিকে সে ফিরে এলো। বাড়িটা তখন নিস্তব্ধ, অন্ধকারে ঢাকা। সম্ভবত সবাই ঘুমিয়ে পড়েছে। সেও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। ভোর হতে তখন বেশি দেরি নেই। আচমকা মেয়েদের আকুল কান্নার শব্দে ঘুম ভেঙে গেল সৈনিকের। ধর্মর করে বিছানায় উঠে বসল সে। ত্রস্তপদে বেরিয়ে এলো বাইরে। দেখল হাতে সাদা ফুলের মালা আর তোড়া নিয়ে সে কিশোর ছেলে বাড়ি ঢুকে সিঁড়ির দিকে যাচ্ছে। এসব কি হয়েছে? সৈনিকের উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল। আমার বাবা মারা গেছে। কে কে মারা গেছে বললে? যেন আকাশ থেকে পড়ল সৈনিকটি। কি বলছে কি? এবারের কর্তা মারা গেছেন? কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? রোগ নেই, ব্যাধি নেই, সুস্থ সবল স্বাস্থ্য। গত রাত্রেও তো তাকে, অথচ হঠাৎ তার চিন্তাধারা থমকে দাঁড়ালো। মনে পড়ে গেল গত রাতের সেই রহস্যপূর্ণ ঘটনার কথা। তাহলে কি ওই বুড়ো লোকটার জন্য? কিন্তু ব্যাপারটা কি? আর ওই বুড়ো ভদ্রলোকই বা কে? কিশোর একটু ইতস্তত করল। মনে হয় বলবে কি বলবে না ভাবছে। চোখ দুটো ছলছল করছে। কান্নারুদ্ধ কণ্ঠে বলল, ওই পুরো ভদ্রলোকটা হলো আমার বাবার বাবা, আমার ঠাকুরদা। তাই নাকি? তা হয়েছে কি?
এর পরের যে ঘটনা শুনল তরুণ সৈনিক, তাতে বিস্ময়ে তার মুখে আর কথা ফুটল না। অপার্থিব ঠান্ডা গলায় কিশোর জানালো যে 10 বছর আগে তার ঠাকুরদা মারা গেছেন এবং যথাবিধি নিয়ম অনুসারে তাকে কবরও দেওয়া হয়েছে। কিন্তু গতকাল রাতে ঘণ্টাখানেকের মধ্যেই ঝড়ের থেকেও দ্রুত গতিতে গ্রামে এবং আশেপাশের অন্যান্য গায়ে এ সংবাদ ছড়িয়ে পড়ল দাবানলের মতো। মৃত বুড়ো নাকি নিজের পুত্রকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য কবর থেকে উঠে এসেছিল। স্বাভাবিকভাবেই এ খবরের সত্যাসত্য নিরূপণের জন্য দেশের মিলিটারি শাসনকর্তা অফিসার পাঠালেন ওই গ্রামে। সামরিক বিভাগের ডাক্তারও এলো। গির্জার সামনের চত্বরে তাঁবু খাটানো হলো। ওই তরুণ সৈনিকের কাছে তারা সবিস্তারে সবটা শুনলেন। ওই বাড়ির মেয়েদেরও জেরা করা হলো। সব শুনে অফিসার থ বনে গেলেন। কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারলেন না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভাবতে বসলেন, এই কি কখনো সত্যি হয়? এটা কি আদৌ বিশ্বাসযোগ্য কথা নাকি নাকি স্যার বানানো গাঁজাখুরি গল্প? কবর খুঁড়ে সেই বৃদ্ধের মৃতদেহ তুলে আনার আদেশ দিলেন ওপরওয়ালা। সেদিন কবরখানায় উদ্গ্রীব জনতার ভিড়। সকলের সামনে মাটি খুঁড়ে কফিন তোলা হলো এবং খোলা হলো। সামরিক ডাক্তার নিচু হয়ে সব পরীক্ষা করতে গিয়ে বিস্ময়ে অস্ফুট চিৎকার করে উঠলেন। তাজ্জব ব্যাপার, এও কি সম্ভব? 10 বছর আগে কবর দেওয়া হয়েছে যে বৃদ্ধকে, তার মৃতদেহ দেখে মনে হয় মাত্র কয়েক ঘন্টা আগে তাকে কবরস্থ করা হয়েছে। এসব খবর কখনো এক জায়গায় চাপা থাকে না। অতএব কানাকানি হতে হতে ভিড় বেড়ে গেল প্রায় 4 গুণ। সামরিক ডাক্তার ছুরি দিয়ে মৃত বৃদ্ধের বাহুর ধমনী কেটে দেখলেন। সঙ্গে সঙ্গেই ক্ষতস্থান থেকে বেরিয়ে এলো টাটকা তাজা লাল রক্ত। আজগুবি, অবিশ্বাস্য, অ্যাবসার্ড চিৎকার করে বলে উঠেছিলেন সামরিক ডাক্তার। মৃত লোক, তার উপর 1-8 দিনের মরা নয়, 10 বছর আগে মারা গেছে, তবু যেন জীবন্ত। তাহলে কি ভ্যাম্পায়ার? অতএব ভ্যাম্পায়ারের মতোই বৃদ্ধের শবদেহকে সৎকার করা হলো। ভ্যাম্পায়ার বিশ্বাসী তদন্তকারী লোকেরা হাজির হলো। যে কোনো কারণেই হোক বৃদ্ধের মৃতদেহ জীবন্ত হয়ে উঠেছে। এবার সৎকার করতে হবে এমনভাবে যেমন ভয়াবহ ভয়ঙ্কর ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। বৃদ্ধের মৃতদেহের বুকে একটি কাঠের টুকরো গুঁজে দিয়ে মুন্ডু কেটে ফেলা হলো। তারপর আবার সেই শবদেহ কফিনে পুড়ে কবর দেওয়া হলো। কিন্তু এখানেই ঘটনার শেষ নয়। এর পরেও সেই গ্রামে এমন ঘটনা আরও ঘটল। পরিস্থিতি এমন দাঁড়ালো যে দিনের বেলায়ও গায়ের সমস্ত বাড়িঘরের দরজা জানলা বন্ধ করে রাখা হতো।
রাস্তাঘাটে জনমনীষীর চিহ্ন মাত্র নেই। ঘরে বসেও সবাই ভয়ে কাঁপছে। চারপাশে খালি ভয়ঙ্কর মৃত্যুর ত্রাসের কাহিনী। জীবন্ত দুঃস্বপ্ন গায়ের বিভিন্ন পরিবারকে পাগল করে তুলল। বেশিরভাগ লোকই গ্রাম ছেড়ে পালালো। মৃত ব্যক্তিরা মাঝে মাঝে তার আত্মীয় স্বজনদের দেখা দিচ্ছে এবং কয়েক ঘন্টার মধ্যেই সেই দর্শক মানুষটি অচিরেই মারা যাচ্ছে। মৃতদেহের মিছিলে বুঝি অভিশপ্ত এই হাইডেন গ্রাম। প্রতিদিন সন্ধ্যায় চলে মৃতদের উৎপাত। কবরখানা শূন্য করে মৃতদেহরা উঠে আসে, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আর সুযোগ পেলেই নিজের বাড়িতে ঢুকে পড়ে। দরজা জানলা বন্ধ থাকায় যখন তাদের অভিযান পূর্ণ হয় না, তখন তারা বাড়ির লোকেদের নাম ধরে ডাকে, তাদেরকেও কবরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এইভাবে নিশে ডেকে সেই গ্রামে মৃতদের সংখ্যা ছাড়ালো 21। একে একে সবাই জায়গা করে নিল কবরের অন্ধ গহ্বরে। যেসব লোকেরা নিশি ডাকে আকৃষ্ট হয়ে প্রাণ দিয়েছে, তাদের নামের একটি তালিকা তৈরি করলো তদন্তকারী অফিসাররা। তারপর সেই সব কফিনগুলো খুলে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হলো। যখন তাদেরকে পরীক্ষা করা হলো, দেখা গেল প্রতিটি শবদেহ টাটকা তাজা, ঠিক সেই প্রথমবারের বৃদ্ধের মতো। এদের ধমনীতেও বইছে টাটকা লাল শোণিত প্রবাহ। ভ্যাম্পায়ার। নিয়ম মেনে এদের সঙ্গেও ভ্যাম্পায়ারের মতো সৎকার করা হলো। প্রত্যেকটা শবের বুকে কাঠ গুঁজে তাদের মুন্ডু কেটে নেওয়া হলো। তারপর আবার কবর দেওয়া হলো। সেদিন সন্ধ্যা নামার আগেই সবাই দরজা জানলা বন্ধ করে ভয় কুঁকড়ে বসে রইল। তাদের চোখে মুখে ত্রাস। কিন্তু সেই দিন আর কোনো মৃতদেহ এলো না। এলো না তার পর দিনও। দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে গেল। মৃতদের মিছিল বুঝি ভঙ্গ হয়েছে। অস্ট্রিয়ার সেই গ্রামে ক্রমে ফিরে এলো সুখ শান্তি, ফিরে এলো লোকের চোখে ঘুম। কিন্তু এই শান্তি কি শেষ? গ্রামের কবরে ঘুমিয়ে পড়বে যারা, তাদের পালা কি এলো তবে? শুনছিলেন আমাদের আজকের গল্প মধ্যরাতের বিভীষিকা। তরুণ সৈনিক ও কিশোর ছেলের ভূমিকায় সুপ্রতিম। গল্পের কথক আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনাদের অমূল্য মতামত। ভালো লাগলে বন্ধু ও পরিবারজনের সঙ্গে শেয়ার অবশ্যই করুন। আর শুনতে থাকুন সাসপেন্স স্টেশন মৃতের শহর। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।